একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাস নিয়ে আসছি আমি আফজাল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লাউতরি ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, 2021 সালের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে তোমাদের কোনো সাক্ষাৎ হয় নাই। সরাসরি সাক্ষাৎ না হলেও আমাদের ক্লাসগুলো চলমান আছে। সেটা 2020 সালের মাঝামাঝি থেকেই। সেই ক্লাসগুলোর প্রেক্ষিতে তোমাদেরকে মূল্যায়ন করা হবে, আর সেই মূল্যায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে তোমরা তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে কতটুকু নোট খাতায় লিপিবদ্ধ করেছো, কতটুকু তোমরা তোমাদের পাঠের বিষয়ে জ্ঞাত হয়েছো। বিশেষ করে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের জানা হয়েছে, বোঝা হয়েছে, এবং কোন কোন চ্যাপ্টারের সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারো। পড়ালেখা শুধু সার্টিফিকেট বেসিস নয়, এটা অবশ্যই তোমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধির ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা রাখে। তাই আমি আশা করব তোমরা আমাদের অনলাইনের প্রতিটি ক্লাস খুব মনোযোগ সহকারে করছো এবং নোট খাতায় লিখে রাখছো, পরবর্তীতে আমাদের কাছে জমা দেওয়ার জন্য যখন প্রতিষ্ঠান খুলবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার একটু আলোকপাত করে নেই। নগদান বইয়ের ব্যাংক হিসাবের ব্যালেন্স এবং পাস বইয়ের ব্যাংক হিসাবের ব্যালেন্স সব সময় কি এক হয়? এমন কতক লেনদেন ব্যাংকের সাথে করা হয় যা তৎক্ষণাৎ ব্যাংক আমাদের পাস বইয়ে ক্রেডিট করে না, কিন্তু আমরা নিজেদের সংরক্ষিত নগদান বইয়ে ডেবিট করে ফেলি। যেমন গ্রাহক হতে প্রাপ্ত চেক ব্যাংকে আদায়ের জন্য জমা। আবার এমন কতক লেনদেন ব্যাংকের সাথে করা হয় যা তৎক্ষণাৎ ব্যাংক আমাদের পাস বইয়ে ডেবিট করে না, কিন্তু আমরা নিজেদের সংরক্ষিত নগদান বইয়ে ক্রেডিট করে ফেলি। যেমন মাল ক্রয় করে চেকে পরিশোধ। এমন বহু লেনদেন রয়েছে যা একই সাথে ব্যাংকের পাস বইয়ে এবং নগদান বইয়ে লিপিবদ্ধ হয় না। বিভিন্ন কারণে হয় না, তোমরা জানো। আমরা যখন চেক ব্যাংকে জমা দেই, ব্যাংক ওই চেক আদায়ের জন্য জমা দেওয়ার কারণে যে শাখার চেক, সেই শাখা হতে টাকাটা কালেকশন করে, যার ফলে এটার কিছুটা সময় ব্যয় হয়। আর আমরা যখনই চেকটি আদায়ের জন্য ব্যাংকে জমা দিই, তখনই ধরে নিই আমাদের ব্যাংকে টাকাটা জমা হয়ে গেছে। ফলে কোনো নির্দিষ্ট সময়ে নগদান বই এবং ব্যাংক ব্যালেন্স, নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স এবং পাস বইয়ের ব্যাংক ব্যালেন্স ভিন্ন হয়। এই যে ভিন্নতা, এই ভিন্নতা সমন্বয় করাটার উপরই আজকে আমাদের আলোচ্য বিষয়। সুতরাং বুঝতেই পারছো তোমরা, আমাদের আজকের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্র যেটার বিষয়কোড 253, সেটার তৃতীয় অধ্যায়ে রয়েছে এই যে নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স এবং পাস বইয়ের ব্যাংক ব্যালেন্সে গড় মিল হয়, কি কারণে হয়, কোন কোন কারণে হয়, কোন কোন বিষয় আমরা বিবেচনায় আনতে হয়, তথ্যগুলো কিভাবে কালেকশন করতে হয়, এই তথ্যের প্রেক্ষিতে আমাদের কি কি সমন্বয় করতে হয়, তার উপরে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের এই তৃতীয় অধ্যায়। আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সেই তৃতীয় অধ্যায়, যাতে আমরা সমন্বয় হিসাব প্রস্তুত করব, এবং এই সমন্বয় হিসাবটি হবে ব্যাংক সমন্বয় বিবরণ। সুতরাং আমাদের আজকের পাঠ তোমাদের অবশ্যই জ্ঞাত হয়েছে তোমরা। ব্যাংক সমন্বয় বিবরণী আমরা প্রস্তুত করব কিসের আলোকে? একটি উদ্দীপকের আলোকে। আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রদত্ত
করণীয়গুলো আমরা সমাধান করব। তাহলে আমরা একটি উদ্দীপক দেখে নেই। জনাব মুশফিকের ব্যাংক হিসাবের তথ্যাবলী নিম্নরূপ। জনাব মুশফিকের ব্যাংক হিসাবের তথ্যাবলী নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হচ্ছে। নগদান বই মোতাবেক 31শে ডিসেম্বর 2020 তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা এবং পাস বই মোতাবেক একই তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত 26,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, নগদান বই সংরক্ষণ করা হয় ব্যবসার পক্ষ থেকে, আর পাস বই সংরক্ষণ করে ব্যাংক। ব্যাংক বলতেছে ব্যাংকের হিসাবে আমাদের জমা রয়েছে 26,500 টাকা, আর আমাদের পাস বই বলতেছে ব্যাংকে জমা আছে 30,500 টাকা। এখন খোঁজ নিতে হবে যে কোন কোন লেনদেনগুলো ব্যাংক হিসাবভুক্ত করেনি অথবা ভুল করেছে, কম বেশি লিখেছে, আবার কোন কোন লেনদেনগুলো আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভুল লিখেছি অথবা বাদ পড়েছে অথবা আমাদের হিসাবভুক্ত হয়নি বা আমাদের জ্ঞাত ছিল না। 1 নম্বরে রয়েছে ডিসেম্বর মাসে ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ কর্তন 300 টাকা। ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করে। তোমরা জানো, ব্যাংকে যখন আমরা কোনো হিসাব খুলি প্রতি বছরে একটা নির্দিষ্ট সময়ে, কোনো ব্যাংক 2টা সময়ে, এটা সরকারের নির্দেশনা মোতাবেক ব্যাংক চার্জ কর্তন করে। এই হিসাবের বিভিন্ন খরচাবলী আছে, যেমন এই আমাদের হিসাব সংরক্ষণ করতে গিয়ে আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, রিসিপ্ট ব্যবহার করি, যে রসিদ ব্যবহার করি, অথবা অনলাইনে যখন আমরা কোনো কিছু কাজ করি, অনলাইনের উপর অনেক সময় চার্জ আসে। সুতরাং ব্যাংক যে সার্ভিস চার্জটা কর্তন করেছে সেটা কোন মাসে করেছে? ডিসেম্বর মাসে 300 টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে, যার নগদান বই লিপিবদ্ধ হয়নি। 2 নাম্বার, পাওনাদার বরাবর ইস্যুকৃত 2,500 টাকার একটি চেক ভুলক্রমে ব্যাংক 5,200 টাকা ডেবিট করেছে। পাওনাদার বরাবর একটা চেক ইস্যু করা হয়েছে 2,500 টাকা। হয় পাওনাদার ব্যাংক থেকে 2,500 টাকাই নিয়েছেন, কিন্তু ভুলক্রমে ব্যাংক 2,500 টাকার পরিবর্তে 5,200 টাকা ডেবিট করে ফেলছে আমার অ্যাকাউন্টে, যার ফলে আমার অ্যাকাউন্টে প্রকৃতপক্ষে যা থাকার কথা ব্যাংকের হিসাবে তার চাইতে কম রয়ে গেছে, কারণ 2,500 টাকা ডেবিট করার স্থলে ব্যাংক 5,200 টাকা ডেবিট করেছে। 3 নম্বরে, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 500 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তোমরা জানো, ব্যাংকে যদি আমাদের কোনো টাকা জমা থাকে, সেটা একটা নির্দিষ্ট সময় পর পর সেই টাকার উপরে ব্যাংক সুদ প্রদান করে, অর্থাৎ মুনাফা প্রদান করে। সেই মুনাফাটা প্রদান করলে অনেক সময় আমরা সেটা জানতে পারি না। ব্যাংকে গেলে ব্যালেন্স তদারকি করলে বা ব্যালেন্সের স্টেটমেন্ট আনলে আমরা অনেক সময় জানতে পারি, তবে আমরা এমনিতেই জানতে পারি না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্টগুলো ব্যাংক আমাদেরকে ওইভাবে জানায় না। বড় বড় কোনো অ্যামাউন্ট যদি আমরা অনেক সময় ব্যাংক থেকে উত্তোলন করতে যাই, সেক্ষেত্রে ব্যাংক অনেক সময় গ্রাহককে ফোন দিয়ে তথ্যটি জানায় বা SMS এর মাধ্যমে, এখন O2 SMS সিস্টেম আছে, সেই O2 SMS এর মাধ্যমে গ্রাহকের মোবাইলে সেই স্টেটমেন্টটা চলে আসে। তবে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্টগুলো অনেক সময় আসে না। অনেক ব্যাংকেরই সেই অ্যামাউন্টগুলোর ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, যে এত টাকা এর উপরে হলে সেটা গ্রাহককে SMS এর সাহায্যে জানানো হয়, এত টাকা এর নিচে হলে জানানো হয় না। ধরে নাও যে 2,000 টাকার উপরে হলে জানানো হয়, হয়তো এই ব্যাংকের নীতিমালায় রয়েছে। সুতরাং 2,000 টাকার নিচের লেনদেনগুলো ব্যাংক SMS এর মাধ্যমেও জানাবে না। আবার অনেক সময় এর চাইতে কম টাকার লেনদেন হলেও সেটা ব্যাংক SMS এর মাধ্যমে জানায়। সেটা সম্পূর্ণ ব্যাংকের নীতি এবং সরকারের নীতি নির্ধারণের উপরে নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বরে রয়েছে 7,000 টাকার একটি চেক ব্যাংক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছিল। ব্যাংকে আদায়ের জন্য, অর্থাৎ আমরা গ্রাহক থেকে চেক পেয়েছি, সেই চেকটি ব্যাংকে আদায়ের জন্য জমা দিয়েছি, কিন্তু চেকটি প্রত্যাখ্যাত হয়েছে। তোমরা জানো, যখন আমরা গ্রাহকের কাছ থেকে কোনো চেক পাই, সেই চেক ব্যাংকে আদায়ের জন্য আমাদের অ্যাকাউন্টে আমরা জমা দিই।
তখন ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকাটা আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। যদি সেম ব্যাংক হয় তাহলে ট্রান্সফারটা সহজ হয়, আর যদি অন্য কোনো ব্যাংক হয় তাহলে অন্য কোনো ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশের ব্যাংকের মাধ্যম হয়ে সেটা করতে হয় আন্তঃব্যাংক লেনদেনের মাধ্যমে। তাহলে এই চেক আদায় করতে গিয়ে যদি দেখা যায় যে গ্রাহক আমাদেরকে চেকটি দিয়েছেন তার স্বাক্ষর মেলে না, অথবা তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, বা কোনো কারণে তার অ্যাকাউন্ট বন্ধ রয়েছে, এমন কোনো না কোনো কারণে চেকটি যদি প্রত্যাখ্যাত হয়, সেই ক্ষেত্রে আমরা যখন চেকটি জমা দিয়েছিলাম ধরে নিয়েছিলাম ব্যাংকে টাকাটা জমা হয়ে গেছে, সুতরাং নগদান বই মোতাবেক ওই টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে, কিন্তু পাস বই মোতাবেক টাকাটা জমা নেই। প্রত্যাখ্যাত হওয়ার কারণে আমাদের দেনাদার বেড়ে যাবে, অর্থাৎ প্রাপ্য হিসাব বেড়ে যাবে, সেটাও একটা বিষয় রয়েছে। কিন্তু যেহেতু নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয়নি, আমরা প্রাপ্য হিসাবও বাড়াইনি এবং আমাদের ব্যাংকের ব্যালেন্সও আমরা নগদান বই অনুযায়ী কমাইনি। সেক্ষেত্রে ব্যাংকের চাইতে আমাদের নগদান বইয়ের ব্যালেন্স বেশি রয়েছে বলে আমরা বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ যে তথ্যটা পাওয়া গেল সেটা হলো 4,000 টাকার প্রাপ্য বিল ব্যাংক আদায় করেছে যার নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। অর্থাৎ প্রাপ্য বিলের টাকা গ্রাহকের কাছ থেকে ব্যাংক আদায় করেছে। ব্যাংক যখন প্রাপ্য বিলের টাকা আদায় করে আমরা অনেক সময় জানতে পারি না, যার ফলে ব্যাংকে টাকাটা বৃদ্ধি পেলেও নগদান বই অনুযায়ী টাকাটা বৃদ্ধি পায় না। তাতে ব্যাংক হিসাব এবং নগদান বইয়ের হিসাবের মধ্যে পার্থক্য দেখা দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি উদ্দীপকটি তোমরা বুঝতে পেরেছ এবং উদ্দীপকের আলোকে আমরা করণীয়গুলো নিয়ে এখন আলোচনা করব। উদ্দীপকটিতে আমাদের 5টি সমন্বয় অন্তর্ভুক্ত রয়েছে, যে সমন্বয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। এই 5টি বিষয়কে নিয়ে আমাদের আজকের করণীয়: ক, ডেবিট মেমোরেন্ডামের টাকার পরিমাণ নির্ণয় করো। খ, উল্লেখিত তথ্যাবলীর আলোকে উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এবং গ, জনাব মুশফিকের হিসাব বইতে 1, 3, 4 ও 5 নং দফার জাবেদা রাখিলা দাও। অর্থাৎ এই যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটির হিসাব বইতে আমরা জাবেদা করব, তবে যে 5টি দফা রয়েছে 5টি দফার জাবেদা আমাদেরকে করতে বলা হয় নাই। 2 নং দফা বাদ দিয়ে 4টি দফার জাবেদা আমাদেরকে করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। ডেবিট মেমোরেন্ডামে টাকার পরিমাণ নির্ণয় করতে হবে, এটা কতে বলা হয়েছে। কতে উল্লিখিত তথ্যাবলী আলোকে উভয় যে সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। এবং গতে 1, 3, 4 ও 5 নং দফার জাবেদা দাখিলা প্রদান করতে বলা হয়েছে। আমরা আমাদের এই করণীয়র আলোকে প্রথমে আসব ক এর সমাধান। ক এর সমাধানে আমরা দেখে নিই যে আমাদের ডেবিট মেমোরেন্ডামে টাকার পরিমাণ নির্ণয় করতে বলছে, আমরা কিভাবে ডেবিট মেমোরেন্ডামে টাকার পরিমাণ নির্ণয় করি বা ডেবিট মেমোরেন্ডামটা কি। ক এর সমাধান: ব্যাংক কর্তৃক সরাসরি কোনো টাকা পরিশোধ এবং ব্যাংক চার্জের টাকার পরিমাণ গ্রাহককে অবহিত করতে ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে। ব্যাংক কর্তৃক সরাসরি কোনো টাকা পরিশোধ করলে এবং ব্যাংক চার্জের টাকার পরিমাণ গ্রাহককে অবহিত করতে ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝে নাও, ব্যাংক যখন কোনো টাকা সরাসরি পরিশোধ করে গ্রাহককে, যেমন গ্রাহককে বলতে প্রদেয় হিসাবকে পরিশোধ করতে পারে, তারপর প্রদেয় নোটকে পরিশোধ করতে পারে। ব্যাংক যখন সরাসরি কোনো টাকা পরিশোধ করে অবশ্যই গ্রাহককে সেটা জানায় এবং জানানোর জন্য যে নোটটা ব্যবহার করে, যে মেমোরেন্ডামটা ব্যবহার করে বা ইস্যু করে, সেটাই ডেবিট মেমোরেন্ডাম। তেমনি ভাবে ব্যাংক যখন চার্জ কর্তন করে তখনও ডেবিট মেমোরেন্ডামে ইস্যু করে। আমরা দেখে নিই ডেবিট মেমোরেন্ডামে টাকার পরিমাণটা কত হতে পারে। 31শে ডিসেম্বর 2020 তারিখে ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ কর্তন, এই উদ্দীপকের আলোকে একটাই টাকা পরিশোধ করেছে ব্যাংক, অর্থাৎ ব্যাংক কর্তন করেছে আমাদের হিসাব থেকে, সেটা হলো সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ 300 টাকা কর্তন করার কারণে ডেবিট মেমোরেন্ডামে টাকার পরিমাণ হবে 300 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা
ক এর সমাধানটা বুঝতে পারছো। আবার তোমরা বুঝে নাও যে ডেবিট মেমোরেন্ডাম কি। ব্যাংক কর্তৃক সরাসরি কোনো টাকা পরিশোধ এবং ব্যাংক চার্জের টাকার পরিমাণ গ্রাহককে অবহিত করতে ব্যাংক যে মেমোরেন্ডাম ইস্যু করে সেটাই হলো ডেবিট মেমোরেন্ডাম। আমাদের এই উদ্দীপকের আলোকে ব্যাংক হতে সার্ভিস চার্জ কর্তন, অর্থাৎ ব্যাংক আমাদের অ্যাকাউন্ট থেকে সার্ভিস প্রদানের কারণে বছরে একটা নির্দিষ্ট সময়ে বা দুইটা নির্দিষ্ট সময়ে যে টাকাটা কর্তন করে সেটাই হলো সার্ভিস চার্জ। আর সেই সার্ভিস চার্জ কর্তন করেছে 300 টাকা এই উদ্দীপকের আলোকে। সুতরাং আমাদের ডেবিট মেমোরেন্ডাম ইস্যু হবে 300 টাকা। ডেবিট মেমোরেন্ডামের টাকার পরিমাণ হলো 300 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক এর সমাধান তোমাদের মনোপুত হয়েছে এবং তোমরা এই সমাধানটি করতে পারবে। তোমাদেরকে যদি এরকম কোনো প্রশ্ন করা হয় যে ডেবিট মেমোরেন্ডামে টাকার পরিমাণ কত, তোমরা অবশ্যই সেটা লিখবে। যে অ্যামাউন্ট ব্যাংক থেকে কর্তন হয়েছে সেই কর্তনের অ্যামাউন্টগুলোকেই ডেবিট মেমোরেন্ডামের অ্যামাউন্ট বলা হয়, বা টাকার পরিমাণ বলতে সেই কর্তনের টাকার পরিমাণটিকেই বোঝানো হয়। আশা করি তোমরা ক এর সমাধান সুন্দরভাবেই করতে পারবে। ক এর সমস্যা সমাধানের পর খ এর সমাধানে আমরা জানি আমাদেরকে করতে বলা হয়েছে ব্যাংক সমন্বয় বিবরণ। সেটাও আবার করতে বলা হয়েছে উভয় জের সংশোধন পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থীরা, উভয় জের সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করলে ব্যাংকের ব্যালেন্স এবং নগদান বইয়ের ব্যালেন্স সমান হয়ে দাঁড়াবে, অর্থাৎ প্রকৃত ব্যালেন্সটা কত থাকা উচিত সেটাই উভয় জের সংশোধন পদ্ধতিতে দেখানো হয়। আমরা উভয় জের সংশোধন পদ্ধতিতে যখন ব্যাংক সমন্বয় বিবরণী করতে যাব তখন ব্যাংক সমন্বয় বিবরণী ঘরটি করব ডেবিট দিকে, অর্থাৎ বা দিকে বিবরণ টাকা টাকা, আবার ডান দিকে বা ক্রেডিট দিকে বিবরণ টাকা টাকা। শুরুতেই যে ব্যালেন্সটা দেওয়া থাকবে আমরা লিখব, এখানে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত রয়েছে উদ্দীপকের 30,000 টাকা এবং পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত রয়েছে 26,500 টাকা। শুরুতে আমরা এই দুইটা ব্যালেন্স লিখে নিলাম যেটা উদ্দীপকে দেওয়া রয়েছে। তারপরে যোগ করব নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে এমন আইটেমগুলো যোগ হবে যে আইটেমগুলো পাস বইয়ে আমার টাকার সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু নগদান বইতে যুক্ত হয়নি। যেমন ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, ব্যাংক সুদ মঞ্জুর করছে, অবশ্যই ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকাটা বৃদ্ধি করেছে কিন্তু আমি জানি না, অর্থাৎ নগদান বইতে সেটা হিসাবভুক্ত হয়। সুতরাং ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 500 টাকা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে যোগ হবে। আবার ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে যেটা নগদান বইতে হিসাবভুক্ত হয়নি, সেটাও নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে যোগ হবে 4,000 টাকা। তাহলে 4,000 এবং 500 মিলে 4,500 টাকা এই নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকার সাথে যোগ হয়ে মোট দাঁড়াবে 34,500 টাকা। আবার অন্যদিকে খেয়াল করো, পাস বই মোতাবেক ব্যাংক জমা ছিল 26,500 টাকা, কিন্তু দেখা গেছে যে ইস্যুকৃত চেকের টাকার পরিমাণ ব্যাংক অধিক লিখেছে, অধিক টাকা ডেবিট করেছে, অর্থাৎ 2,500 টাকার জায়গায় 5,200 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কর্তন করে ফেলছে। এখন যখন এই তথ্যটা জানা গেল, ব্যাংক কি করবে, আমার হিসাবে যে অতিরিক্ত কর্তনের টাকাটা আবার জমা দান করবে, অর্থাৎ সংশোধন করে 5,200 থেকে 2,500 বাদ দিয়ে 2,700 টাকা আমার অ্যাকাউন্টে আবার জমা প্রদান করা হবে। সেই অ্যাকাউন্টে জমা প্রদান করলে পাস বই মোতাবেক তখন আমার ব্যাংকের ব্যালেন্স দাঁড়াবে 26,500 আর 2,700 যোগ করলে 29,200 টাকা। এবার আমরা দেখে নিই যে নগদান বই মোতাবেক কি কি বিয়োগ হবে বা বাদ যাবে যে অ্যামাউন্টগুলো, সেগুলো আমরা দেখে নিই। নগদান বই মোতাবেক বিয়োগ হবে ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ কর্তন এবং ব্যাংক আদায়ের জন্য যে চেক জমা দিয়েছিলাম সেটা যেহেতু আদায় হয়নি, আমি তো চেক
জমা দেওয়ার সময় লিখে ফেলছি যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেছে, কিন্তু যখন জানা গেল যে এটা প্রত্যাখ্যাত হয়েছে, সুতরাং এই টাকাটা জমা হয়নি। তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে বিয়োগ হবে সার্ভিস চার্জ 500 টাকা এবং জমাকৃত চেক প্রত্যাখ্যাত 7,300 টাকা। তাহলে 500 টাকা এবং 7,300 টাকা, 7,800 টাকা বাদ যাবে নগদান বই মোতাবেক ব্যাংক ব্যালেন্স থেকে। আর পাস বই মোতাবেক ব্যাংক ব্যালেন্স থেকে ইস্যুকৃত অনুপস্থাপিত চেক সেটা বাদ যাবে। অর্থাৎ পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের মধ্যে যে আমরা ইস্যু করছি 2,000 টাকার চেক, কিন্তু এই চেক নিয়ে গ্রাহক ব্যাংকে যায়নি, গ্রাহক আজ যায়নি কাল যাবে অথবা অন্য একদিন যাবে। আমরা জানি একটি চেক ইস্যু করলে সেটা 6 মাস মেয়াদ থাকে, সেটা গ্রাহক 6 মাসের মধ্যে যে কোনো দিন ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করতে যেতে পারে। তাহলে প্রকৃতপক্ষে ব্যাংকে জমার ক্ষেত্রে পাস বই মোতাবেক 29,200 টাকা থেকে এই যে ইস্যুকৃত অনুপস্থাপিত চেক, সেইটাও কোনো না কোনো সময় যেহেতু উপস্থাপন করা হবে, তাই সেই 2,000 টাকাও ব্যাংক থেকে বাদ দিয়ে ব্যাংকের প্রকৃত ব্যালেন্স নির্ণয় করতে হবে যে প্রকৃতপক্ষে ব্যাংকে কত টাকা থাকার কথা। 29,200 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে 27,200 টাকা, আর 34,500 টাকা থেকে নগদানের ক্ষেত্রে 7,800 টাকা বাদ দিলে ভাই দিব 27,200 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম নগদান বই মোতাবেক সংশোধিত ব্যাংক ব্যালেন্স 27,200 টাকা, পাস বই মোতাবেকও সংশোধিত ব্যাংক ব্যালেন্স 27,200 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আবার দেখে নাও ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে গিয়ে আমাদেরকে কি করতে হয়েছে। প্রথমে আমরা ব্যাংক ব্যালেন্স গুলো লিখেছি যেগুলো উদ্দীপকে দেওয়া আছে, সেই ব্যালেন্সের সাথে যোগ হয়েছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে যোগ হয়েছে দুইটি, একটি হলো ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর আর প্রাপ্য বিল ব্যাংক কর্তৃক আদায়। আর পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে যোগ হয়েছে একটি ইস্যুকৃত চেকের টাকার পরিমাণ অধিক ডেবিট করেছে ব্যাংক সেটা। আর বিয়োগের ক্ষেত্রে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত হতে বিয়োগ হয়েছে ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ কর্তন 500 টাকা, আর পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে বিয়োগ হয়েছে ইস্যুকৃত অনুপস্থাপিত চেক 2,000 টাকা। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে ব্যাংকে আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যাত সেটাও বিয়োগ হবে। তাহলে 500 এবং 7,300 7,800 টাকা বিয়োগ হবে। এবং পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত থেকে 2,000 টাকা বাদ দেওয়ার পরে উভয় যে সংশোধনী পদ্ধতিতে খেয়াল করো, নগদান বই মোতাবেক ব্যালেন্সও হয়ে গেল 27,200 টাকা, পাস বই মোতাবেক ব্যালেন্স হয়ে গেল 27,200 টাকা। তাতে আমরা বুঝতে পারলাম যে উভয় জেরই সংশোধন করা হয়ে গেল। আমরা দুই ধরনের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি। একটা সাধারণ ব্যাংক সমন্বয় বিবরণী, যেটার ক্ষেত্রে আমরা কি করি, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া থাকলে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত বের করি। আরেকটা হলো উভয় যে সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী, যেটার ক্ষেত্রে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এবং পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত সমান হয়ে দাঁড়ায়, অর্থাৎ প্রকৃত ব্যালেন্স কতটা থাকার কথা সেটাই বের করা হয়। সেটা হলো উভয় যে সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘর করে যখন পরীক্ষার খাতায় লিখব তখন উভয় যে সংশোধন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণীর ঘরটা হবে এই রকম। দেখো, বিবরণ টাকা টাকা, আবার বিবরণ টাকা টাকা, এভাবে ঘর করব। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত লিখব, পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত লিখব, যোগগুলো একত্র করে যোগ করে যোগফল নির্ণয় করব, আবার বিয়োগগুলো যেগুলো বাদ যাবে সেগুলো একত্র করে বিয়োগ ফল নির্ণয় করব। সব শেষে দেখা যাবে সংশোধিত ব্যালেন্স 27,200 টাকাই বের হয়েছে। সেটা ঘর করায় কিভাবে তোমরা পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় লিখবে সেটা দেখানো হলো। আশা করি ক্ষয়ের সমাধানে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষয়ের সমাধানের পর আমরা সর্বশেষ আমাদের করণীয়
গ এর সমাধানে যাব। গ এর সমাধানে আমাদেরকে করতে বলা হয়েছে জাবেদা, অর্থাৎ যে উপাত্তগুলো দেওয়া হয়েছে সেই 5টি উপাত্তের 4টি উপাত্তে জাবেদা করতে বলা হয়েছে, শুধু 2 নাম্বার উপাত্তটি বাদ দিয়ে। আমরা জানি জাবেদার গড় হয় তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডিসেম্বরের 31 তারিখে আমরা জাবেদার আইটেমগুলো লিখব। প্রথমে ছিল সার্ভিস চার্জ 300 টাকা। সার্ভিস চার্জ একটি ব্যয়, সুতরাং ব্যাংক সার্ভিস চার্জ হিসাব ডেবিট, এতে ব্যাংকে টাকা হ্রাস পায়, ব্যাংক হিসাব ক্রেডিট। 3 নম্বরে ছিল ব্যাংক সুদ মঞ্জুর করেছে, সুতরাং ব্যাংক হিসাব ডেবিট, মঞ্জুরিকৃত সুদ হিসাব ক্রেডিট। আমরা জানি ব্যাংক যখন সুদ মঞ্জুর করে ব্যাংকে আমাদের টাকা বৃদ্ধি পায়, আর ব্যাংক যখন খরচ চার্জ করে তখন ব্যাংকে আমাদের টাকা হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যখন আমরা দেখব কোনো লেনদেনের মাধ্যমে ব্যাংকে টাকা হ্রাস পায় তখন ব্যাংক হিসাব ক্রেডিট করব, আর যখন দেখব ব্যাংকে টাকা বৃদ্ধি পায় তখন ব্যাংক হিসাব ডেবিট করব। এটা আমরা জানি জাবেদা করার পদ্ধতি। 4 নম্বরে ছিল প্রাপ্য হিসাবের নিকট হতে ব্যাংক কর্তৃক আদায়, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবং 5 নম্বরে ছিল প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায়, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। তাহলে জাবেদার যোগফল দাঁড়ালো 11,800 টাকা। ডেবিট দিকেও জাবেদার যোগফল 11,800 টাকা, ক্রেডিট দিকেও জাবেদার যোগফল 11,800 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, যখনই কোনো উদ্দীপকের আলোকে আমাদের জাবেদা করতে বলা হবে তখন আমরা জাবেদা করার ক্ষেত্রে জানি জাবেদার 5টি ঘর হয়। জাবেদার ঘরগুলো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা সেভাবে জাবেদাটা প্রস্তুত করব। আর জাবেদায় ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র তোমরা জানো। সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র একরকম, আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র অন্যভাবে রয়েছে। আর সনাতন পদ্ধতিতে জাবেদা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রকে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র বা গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং বলা হয়। আমরা যখন জাবেদার ঘর করব এইভাবে করব। জাবেদার ঘর করার ক্ষেত্রে এই ঘরটি তোমরা পরীক্ষার হলে এইভাবে ঘর করে দিবে, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এভাবে ঘর করে প্রতিটি লেনদেন, অর্থাৎ যে যে আইটেমগুলো আমাদেরকে জাবেদা করতে বলা হবে, উদ্দীপকের সকল আইটেমের জাবেদা অনেক সময় করতে বলা হয় না। আজকেরই উদ্দীপকের আলোকে আমাদেরকে 5টি উপাত্তের মধ্যে 4টি উপাত্তের জাবেদা করতে বলা হয়েছে, 2 নাম্বার উপাত্তটি বাদ দিবে। তাই আমরা 4টি উপাত্তের জাবেদা করলাম। তোমরা খেয়াল করো জাবেদার ঘর এইভাবে করে তারপরে তোমরা পরীক্ষার খাতায় সেটা দিবে। কিন্তু এটার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র হলো ব্যয় যখন হবে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এরকম মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্রটা খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে বুঝে অ্যাপ্লাই করতে হবে, না হলে তোমাদের জাবেদা ভুল হয়ে যাবে। আর জাবেদা করার পরে ডেবিট এবং ক্রেডিটের যোগফলটা বের করে দিবে, টোটাল যোগফল কত দাঁড়ালো। আমাদের আজকের এই উদ্দীপকের আলোকে জাবেদার ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের যোগফল দাঁড়ালো 11,800 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ, অনলাইন ভিত্তিক পড়ালেখায় সব কাজই বাড়িতে করতে হয়। যে যে কাজগুলো আমি তোমাদেরকে এখানে সমাধান করে দিলাম সেটা করতে তোমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু বাড়ির কাজ হিসাবে যে উদ্দীপকটি তোমাদের সামনে উপস্থাপন করছি
সেই উদ্দীপকটির আলোকে তোমাদেরকে নিজে নিজে সমস্যার সমাধান করতে হবে। এই ক্ষেত্রে তোমাদের জন্য বিষয়টি অনেকটা সহজ করে দেওয়া হলো। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তটি দেওয়া হলো, পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া হলো না। তাতে তোমরা বুঝে নাও তোমাদেরকে উভয় যে সংশোধন পদ্ধতিতে এটা করতে হবে না, এটা সাধারণ ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলা হবে। নগদান বই মোতাবেক 30/6/2021 তারিখে ব্যাংক জমার উদ্বৃত্ত 1,20,000 টাকা। পাস বই মোতাবেক উদ্বৃত্ত দেওয়া হয়নি। সমন্বয়গুলোর মধ্যে 1 নম্বরে আছে 30 জুন তারিখে ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ কর্তন 150 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 2 নাম্বার, পাওনাদার বরাবর স্বীকৃত 5,500 টাকার একটি চেক ভুলক্রমে ব্যাংক 5,200 টাকা ডেবিট করেছে। 3 নাম্বার, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 500 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 4 নাম্বার, 7,000 টাকার একটি চেক ব্যাংকে আদায়ের জন্য জমা দেওয়া হয়েছিল কিন্তু প্রত্যাখ্যাত হয়েছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 5 নম্বরে রয়েছে 4,000 টাকার প্রাপ্য বিল ব্যাংক আদায় করেছে, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। 6 নম্বরে প্রদেয় বিলের 2,100 টাকা ব্যাংক পরিশোধ করেছে কিন্তু সেটাও নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। 7 নম্বরে রয়েছে ইস্যুকৃত অনুপস্থাপিত চেকের পরিমাণ 4,800 টাকা। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, ইস্যুকৃত অনুপস্থাপিত চেক কি? আমরা যখন কোনো গ্রাহককে বা কোনো পাওনাদারকে কোনো চেক ইস্যু করি, পাওনাদার সেই চেক নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে উপস্থাপন করবে, এটাই স্বাভাবিক। তবে তার জন্য বাধ্যতামূলক নয় যে সেটা আজ ইস্যু করেছি আজই তাকে সেটা ব্যাংকে উপস্থাপন করতে হবে। এমন হতে পারে আরো বেশ কয়েকদিন পরে পাওনাদার সেই চেকের টাকা উইথড্র করতে ব্যাংকে যেতে পারে। আমরা জানি যে একটি চেকের মেয়াদ কমপক্ষে 6 মাস থাকে। এই যে 6 মাস একটি চেকের মেয়াদ থাকে, সেই 6 মাস সময়কালের মধ্যে যে কোনো সময়ই এই চেক হোল্ডার চেক নিয়ে ব্যাংকে যেতে পারে। আর যেহেতু তৎক্ষণাৎ না যাওয়ার কারণে ব্যাংকের হিসাব এবং নগদান বই মোতাবেক ব্যাংক জমার হিসাবের মধ্যে পার্থক্য দেখা দেয়, তাই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তোমার করণীয় ক, ডেবিট মেমোরেন্ডামের টাকার পরিমাণ নির্ণয় করো। খ, উল্লিখিত তথ্যাবলীর আলোকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এবং গ, কামাল ট্রেডার্সের হিসাব বইতে 1, 3, 4 ও 5 নং দফার জাবেদা দাখিলা দাও। তাহলে তোমরা খেয়াল করো যে এই যে করণীয়গুলো, সেই করণীয়গুলোর ক্ষেত্রে তোমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী উভয় যে সংশোধনী পদ্ধতিতে করতে হবে না, সেটা তুলনামূলকভাবে আমি যে উদ্দীপকের আলোকে সমস্যা সমাধান করে দিলাম সেটার চেয়ে সহজ। এই বাড়ির কাজটুকু তোমরা নোট খাতায় লিখে রাখবে, তুলে রাখবে, কোনো ধরনের সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, মাদক একটি মরণ ব্যাধি, তার সাথে যুক্ত হয়েছে করোনা ভাইরাসের এই মরণ খেলা। আমরা খুব কঠিন সময় অতিবাহিত করছি। তোমরা মাদক থেকে মুক্ত থাকবে, আর মনে রাখবে সিগারেট হলো মাদকের শুরু। সুতরাং সিগারেট থেকেও তোমরা মুক্ত থাকবে। সিগারেট খাওয়া শুরু করে আস্তে আস্তে নেশার মাধ্যমে অনেক সময় মাদকে নেশাগ্রস্ত হয়ে যায় অনেকেই। এই কারণে সিগারেট, ধূমপানকে বলা হয় বিষপান। ধূমপান থেকে মুক্ত থাকবে, মাদক থেকে মুক্ত থাকবে। করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষার জন্য যা যা করণীয় সরকারি বিধিবিধান মোতাবেক লকডাউন থেকে আরম্ভ করে সমস্ত কিছু তোমরা মেনে চলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।